এবারে সর্বপ্রথম একটা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ফুটবল আভাতার। এটাকে আমরা হিটওয়েভ বলতে পারি। ধরুন আজ সারাদিন তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, এটা ফিলস লাইক ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। ইসরায়েলের কারণেই আসলে আমেরিকা এবং ইরান কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারছে না। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা প্রতিদিনই বিশেষ প্রতিবেদন তৈরি করছি। আজকে যে প্রতিবেদনটা থাকছে, সেই প্রতিবেদনে আসলে থাকছে যে বিশ্বকাপের যে খেলাগুলো, সেই খেলাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে। এ নিয়ে কথা বলছেন আমাদের স্পোর্টস এডিটর রুবায়েত ইফতেখার। রুবায়েত, কি ধরনের টেকনোলজি এবার ব্যবহার করা হবে? আরিফুল, প্রতিটি বিশ্বকাপ আসলে আমরা দেখি আসলে যে ওই মুহূর্তে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিটা আসলে আসর, বিশ্বকাপের মতো এত বড় আসর যেটাকে বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ, সেটাতে যতভাবে সম্ভব কাজে লাগানোর চেষ্টা করা হয় আয়োজকদের পক্ষ থেকে এবং যতগুলো সংশ্লিষ্ট সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে। এবারও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখব না। শুরু করি বিশ্বকাপের বলটা নিয়ে। ট্রিয়ন্ডা, আডিডাস কোম্পানি যেটি বানিয়েছে, এই বলটির মধ্যে বিশেষ ধরনের মোশন সেন্সর টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা বলের যে কোনো মুভমেন্টকে প্রতি সেকেন্ডে 500 বার অ্যানালাইসিস করতে পারবে। এতে করে কি হবে, যখন এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি খেলা দেখেন মাঠের বাইরে বসে, অফসাইড হলো কিনা, বলটা কোন দিকে যাচ্ছে, সব কিছু রেকর্ড সাথে সাথে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পেয়ে যাবেন। একই সঙ্গে ম্যাচ শেষে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ টোটাল রিপোর্ট কোচ দলের খেলোয়াড়দের সাথে পরবর্তী ম্যাচ নিয়ে যখন বিশ্লেষণ, ওই বলটা কতবার মুভ করা হয়েছে, কত জোরে কোনো একজন খেলোয়াড় কিক করেছেন, কিংবা কতবার আসলে বলটা ডিফ্লেক্টেড হয়েছে, সবগুলো তথ্য কিন্তু এখন অ্যাক্সেসেবল। অর্থাৎ খেলোয়াড়দের কাছে, কোচদের কাছে, রেফারিদের কাছে, ম্যাচ অফিসিয়ালদের কাছে, সবার কাছে এটা অ্যাক্সেসেবল। আরও একটা যেটা তথ্য আপনাকে জানাতে চাই, এবং যে প্রযুক্তিটা আসলে এবার একেবারেই নতুন, বলের সেন্সর আসলে 2006 বিশ্বকাপে আমরা দেখেছি, এটা আস্তে আস্তে ইভলভ হয়ে এতটা আধুনিক অবস্থায় এসেছে, কিন্তু এবারে সর্বপ্রথম একটা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ফুটবল আভাতার। আভাতারটা কি? আভাতারটা হচ্ছে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় আমাদের নিজেদের আদলে কিছু ক্যারেক্টার আমরা তৈরি করতে দেখি। এবার বিশ্বকাপ যারা খেলছেন সেই 1200-1300 মতো খেলোয়াড়, প্রত্যেকের আভাতার তৈরি করা হচ্ছে এবং এটা রিয়েল টাইমে ব্যবহার করা হবে। অর্থাৎ মাঠে যখন ব্রডকাস্টারদের সুবিধার্থে কোনো একটা অ্যানালিসিস আপনি দেখাচ্ছেন, একটা খেলোয়াড়ের শট আপনি পাচ্ছেন না ঠিক মতো, কিংবা ওই খেলোয়াড়টাকে দেখা যাচ্ছে না ওই সময় মাঠ, সেই সময় আভাতারটা ব্যবহার করে কোচ, ম্যানেজমেন্ট, অফিসিয়াল, রেফারিরা উপকৃত হতে পারেন এখান থেকে। এটি একদমই নতুন এবারের জন্য, এটাকে ফিফা আভাতার বলা হচ্ছে। আমরা এটা দেখতে পাবো এবং বিশ্বকাপে খেলতে নামার আগে দলগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে আমেরিকায়। গতকাল আর্জেন্টিনা পৌঁছেছে, বিশ্ব চ্যাম্পিয়ন। এই উইকের মধ্যে ইংল্যান্ড, স্পেন সবাই আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে তাদের বেস ক্যাম্পে পৌঁছে যাবে। পৌঁছানোর পর আসলে খেলোয়াড়, প্রতি দলের প্রতিটি খেলোয়াড়ের একটি করে ফুল বডি স্ক্যান করা হবে, 3D বডি স্ক্যান, এবং সেখান থেকে তাদের চেহারার আদলে একটা আভাতার তৈরি করা হবে, এবং যেটি পুরো টুর্নামেন্টের প্রতিটি খেলা আমি যেটা বললাম সেই কাজে ব্যবহৃত হবে। সব থেকে মজার যে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিফা আই প্রো, AI প্রো, ফিফা AI প্রো। এখন ফিফা AI প্রোটা কি জিনিস? এই যে যতগুলো আমি টেকনোলজি বললাম, এর সাথে আরও আনুষঙ্গিক বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবার। সবগুলো আপনাকে একটা কোর্সের মতো করে, কিংবা বলা যায় একটা রিপোর্টের মতো করে ম্যাচ শেষে অ্যাক্সেসেবল থাকবে। যারা ম্যাচ রেফারি আছেন, ম্যাচ অফিসিয়ালস আছেন, খেলোয়াড় আছেন, দুই দলের অধিনায়ক রয়েছেন, সবার কাছে এটা অ্যাক্সেসেবল হবে। যারা তারা এখান থেকে এই তথ্যগুলো বিশ্লেষণ করে নিজেদের দলের কিংবা নিজেদের পারফরমেন্সের বিশ্লেষণ, কাটাছেঁড়া, ভুল ত্রুটি সবকিছু বিভিন্ন দিক তারা বিবেচনা করতে পারবেন। বিশ্বকাপ তো প্রতি 4 বছর পর পরই হয়। এইবার বিশ্বকাপে যে টেকনোলজির কথা আপনি বললেন, এছাড়া আর কি আছে টেকনোলজিক্যাল দিক? টেকনোলজি তো আসলে প্রতিটা বিশ্বকাপে আমি যেমন বলছিলাম যে উন্নত হতে থাকে, অর্থাৎ পরবর্তী ডেভেলপমেন্টটা চলে আসে। এবারে কিন্তু যেটা আমরা আশা করছি, এবং আসলে এখন টেকনোলজির একেবারে সর্বোচ্চ শিখরের
সময়টা ব্রডকাস্টাররা বিভিন্ন ব্রডকাস্টারদের আমরা দেখছি যে তারা নিজেদের ব্রডকাস্টিংয়ে একটা তো অফিসিয়াল ব্রডকাস্টার থাকবে, অর্থাৎ খেলা দেখানো হচ্ছে একাধিক ক্যামেরা, এখন তো এগুলো তো পুরনো হয়ে গেছে, 40টা 50টা 55টা ক্যামেরা দিয়ে খেলা দেখানো হচ্ছে, স্লোমো হচ্ছে, স্পাইডার ক্যাম ব্যবহার করা হচ্ছে, ড্রোন এখন চলে এসেছে, ড্রোন দেখানো হচ্ছে, নতুন রেফারি ক্যাম এসেছে বিভিন্ন জায়গায়, রেফারির গায়ে একটা ক্যামেরা লাগানো থাকে, স্প্যানিশ লা লিগায় আমরা দেখেছি। ব্রডকাস্টাররা বিভিন্নভাবে দর্শকরা যেন সেটে থাকেন টিভি স্ক্রিনের সামনে, সেই চেষ্টাটা তারা করবেন। এবং এই জন্য কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার যতগুলো শীর্ষ টিভি চ্যানেল রয়েছে তারা তাদের প্যানেল ঘোষণা করে দিয়েছে। কোনোটাতে থিয়ারি অনরি কাজ করছেন, ফুটবল লেজেন্ড, কোনোটাতে ক্লিন ডেমসি কাজ করবেন, কোনোটাতে আলেসান্ড্রো ডেল পিয়েরো, তাদের মতো কিংবদন্তিরা এক একজন এক একটা চ্যানেলের সঙ্গে কাজ করছেন, কেউ একাধিক তারকাদের নিয়ে কাজ করছেন। আমার যেটা বিশেষ করে দেখার আগ্রহ যে আমরা তো ওই চ্যানেলগুলো হয়তো বাংলাদেশে সব দেখতে পারবো না, আমেরিকান চ্যানেল সিবিএস বা এর ধরনের এনবিসির মতো চ্যানেলগুলো, কিন্তু অবশ্যই ডিজিটালে তাদের একটা বড় প্রেজেন্স থাকে। তারা ম্যাচের শেষের অ্যানালাইসিসগুলো কিংবা প্রি ম্যাচ অ্যানালাইসিসগুলো আসলে শর্ট ভিডিও আকারে ইউটিউব বা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেন, এবং যেগুলো আসলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শক এবং ভক্তরা উপভোগ করতে পারেন। আমি সেটা দেখতে মুখিয়ে আছি যে এবার তারা তাদের ব্রডকাস্টিংয়ে আসলে কি ধরনের বৈচিত্র্য নিয়ে আসবেন, কোন ধরনের নতুন অ্যানালিটিক্যাল টেকনোলজি ব্যবহার করবেন, যেগুলোতে খেলা দেখাটা কিংবা খেলা দেখার পরের অভিজ্ঞতাটা আরও আসলে সুখকর হয়। আচ্ছা, আমার একটা মানে আমি একটু কৌতূহলী, সেটা হচ্ছে আমার কৌতূহল হচ্ছে যে আমরা নেটফ্লিক্স বা অন্যান্য যেসব স্ট্রিম ওটিপি আছে ইন্টারন্যাশনাল, এগুলোতে কি এই বিশ্বকাপ দেখার কোনো স্কোপ রাখা হয়েছে এবার, বা এরকম কোনো এই সংবাদ পাওয়া গেছে? মুহূর্তে এখন পর্যন্ত আসলে আমার জানা নেই বাংলাদেশ থেকে কোনো ওটিটিতে দেখা যাবে কিনা। বহির্বিশ্বে হয়তো কোনো ওটিটি কোনো দেশে তারা খেলার রাইটস হয়তো কিনে নেবে। এটা আসলে বিশ্বকাপ সম্প্রচারটা আসলে পুরোপুরি নির্ভর করছে ফিফা এবং সত্ত্বের উপরে। আপনি কোন প্ল্যাটফর্মে দেখাচ্ছেন সেটা আসলে খুব একটা না, আমি বলতে চাচ্ছি যে ধরেন HBO প্লাস জি বা হ্যাঁ, এটা আসলে আবারও মানে আমরা নেটফ্লিক্সের কথা যদি বলি, HBO প্লাস আপনি বলছিলেন, ডিজনি হটস্টার রয়েছে, এটা বিশ্বের এক একটা জোনে এক এক ধরনের এগ্রিমেন্ট তারা করে। বাংলাদেশে যদি কোনো স্টেট ব্রডকাস্টার, আমাদের স্টেট ব্রডকাস্টার বিটিভি যদি খেলা দেখায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কোনো নেটফ্লিক্সের লোকাল শাখা বা লোকাল চ্যানেল বা বাংলাদেশের কোনো লোকাল ওটিটি খেলা দেখাতে হয়তো আগ্রহী হবে না, কারণ ইতিমধ্যে খেলাটা সেখানে সহজলভ্য। এই ধরনের জোন ভাগ করা রয়েছে যে HBO ম্যাক্স বা HBO কোনো যদি ওদের হুলু আছে, তাদের যদি কোনো অঞ্চলে ওই অঞ্চলে কোনো অন্য কোনো ব্রডকাস্টার কিংবা অন্য কোনো ওটিটি বিশ্বকাপের খেলাগুলো দেখাচ্ছে না, তারা হয়তো সেদিকে মনোযোগী হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশে আসলে ওটিটিতে এখন পর্যন্ত খেলা দেখার সুযোগ আজকে পর্যন্ত আসেনি আমাদের কানে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে প্রতিদিন দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরম পড়ছে, এবং এই গরমের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব ধরনের সব বয়সের মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। এবং এই আবহাওয়ার কারণে যে ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু মানুষই না, পাশাপাশি পণ্য থেকে শুরু করে প্রায় অনেক কিছুই। তো এ নিয়ে আমাদের সাথে কথা বলছেন আমাদের প্রতিবেদক আফগানি বিন জোহর। আফগানি, এই যে আবহাওয়ার মধ্যে আমরা দেখছি যে প্রচণ্ড গরম পড়ছে, আসলে এটা কি হিটওয়েভ? আর হিটওয়েভ হলে কি ধরনের, একটু এটাকে আমরা হিটওয়েভ বলতে পারি। ধরুন আজ সারাদিন তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, এটা ফিলস লাইক ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ একজনের সাথে কথা হলো, উনি বলতেছিল এটাকে হিটওয়েভ বলে ঘোষণা দেওয়া যায়। আবার একটা এল নিনোর একটা প্রভাব চলতেছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেছে, 5-7 বছর পরই নর্মালি দেখা যায় যে এই ধরনের আঘাতগুলো আসতেছে। কিন্তু এবার সম্ভাবনা আছে যে সুপার এল নিনোর একটা পসিবিলিটিস তৈরি হয়। আর গরম, আজ আমাদের বাংলাদেশের গরম আর সৌদি আরবের মরুভূমির গরম মোটামুটি সেমই ছিল। কেমন? দুইটাই 36 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড ফিলস লাইক আমাদের 44, ওদের 46, এটাই পার্থক্য। অ্যান্ড ফিলস লাইক আবহাওয়াটা হচ্ছে আপনার আর্দ্রতা এবং বাতাসের কারণে আপনি কতটা গরম অনুভব করেন। এল নিনো নিয়ে যদি বলেন, মানে এল নিনো মনে হচ্ছে
আবহাওয়া মানে যারা আবহাওয়াবিদ তাদের কাছে মানে কেন এটা জিনিসটা কি যদি একটু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে আসলে এটার প্রভাব স্থলপৃষ্ঠেও পড়ে। তো এটাই বেসিক্যালি এল নিনো। আপনার সমুদ্রপৃষ্ঠের আবহাওয়া গরম হওয়ার কারণে আপনার কোন অঞ্চলে বৃষ্টি বেশি হবে, কোন অঞ্চলে একেবারে খরা সৃষ্টি হবে। জাতীয় আবহাওয়া সংস্থা থেকেও জানানো হচ্ছে যে এবার একটা এল নিনোর সম্ভাবনা আছে, যেটা নভেম্বর পর্যন্ত 90% সম্ভাবনায় আছে যে সুপার এল নিনোর একটা সম্ভাবনা। এমনি মানুষ কেমন দেখলেন, মানে মানুষ কি ধরনের? মানুষের খুবই নাজেহাল অবস্থা, বিশেষত রিক্সা চালক যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ খুবই হাঁসফাঁস করতেছে। পানি খেয়েও আসলে হইতেছে না। মানে এবার হিট স্ট্রোকের সম্ভাবনা তো বাড়বে। তারপর আবহাওয়া অধিদপ্তর এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা জানাই নাই, তবে আগামী 3 দিন মানে ফোরকাস্ট করে নাই না, এখন আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা থেমে থেমে, এক নাগাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আবার কালকের পর থেকে গরমও বাড়তে পারে, এরকম কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আচ্ছা, তার মানে বৃষ্টি যদি না হয় তাহলে গরম আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে মানুষের ভোগান্তিও আরো বাড়বে। আচ্ছা, তো যারা ধরেন যে খেটে খাওয়া মানুষ, তাদের সাথে তো আপনার কথা হয়েছে, মানে তাদের তো উপায় নাই, মানে যারা ধরেন দিন মজুর, দিন এনে দিন খায়। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, মানে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে রিকশাওয়ালাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে হচ্ছে ইয়ের সময় মানে এই গরম পড়লে স্যালাইন খায় এবং রিক্সা চালায়। তো স্যালাইন আবার মানে একটু ভিন্ন ক্যাটাগরিতে তারা করে। সেটা হচ্ছে যে স্যালাইন তো নিয়ম হচ্ছে 1/2 লিটার পানিতে একটা স্যালাইন দেওয়ার, কিন্তু এরা যেটা করে রিকশাওয়ালাদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখেছি যে 1 লিটার পানির মধ্যে 2টা দিয়ে দেয়, 3টা দিয়ে দেয়, দিয়ে তারপরে খায়। হ্যাঁ, তো এইটা কি স্বাস্থ্যের জন্য? এটা আসলে সাময়িক রিলিফ পাওয়ার জন্য তারা করে থাকে। অ্যান্ড আপনার যখন বাতাসে আর্দ্রতা কম, এত হিট ওয়েভ চলতেছে, এর মধ্যে আপনি খাবেন ঠিক আছে, কিন্তু এত পরিমাণ খাওয়া তো আসলে কখনো ঠিক না। কিন্তু তারা আসলে কখনো এটি ভেবে দেখে না। তাদের তো রোদের মধ্যে থাকা লাগবে, তাকে তো ওইখানে টিকে থাকা লাগবে, সাময়িকভাবে এটা করে আর কি। হ্যাঁ, আমি দেখছি। তার মানে সামনের দিনগুলোতে গরম আরো বাড়তে পারে, আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? কোনো চিকিৎসকের কথা নাই। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে ঘরে থাকার কথা। ঘরে চিকিৎসকরা তো অবশ্যই রোদে ছাতা ব্যবহার করার কথা বলছেন, রোদ অ্যাভয়েড করে চলার কথা বলতেছেন খুব জরুরি না হলে। কিন্তু যারা আসলে রাস্তায় থাকে তাদের তো কিছু করার নেই, তারা তো রোদের মধ্যেই থাকবে। আর যারা এমনি ধরেন বের হওয়ার, বিশেষত বৃদ্ধ শিশুরা বেশি রিস্কে আছেন। আর এই সময় তো বেশি বেশি পানি খাওয়া, বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিতেছেন। দর্শক, মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। এই বিষয় নিয়ে সর্বশেষ কি পরিস্থিতি, সে বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। জামান ভাই, এখন ইরান যুদ্ধের কি অবস্থা চলছে? আমরা একবার শুনছি যে মানে নেগোসিয়েশন হচ্ছে, একবার শুনছি ব্লকেড তুলে নিবে, একবার শুনছি মানে লেবাননে এদিক এক মানে সিজফায়ার হচ্ছে, আবার যুদ্ধও চলছে। আসলে আমরা কনফিউজড, মানে কি হচ্ছে আসলে। ধন্যবাদ। 28শে ফেব্রুয়ারি তো আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা শুরু করে, এবং তারপরে ইরান তো রিটালিয়েট করে, এবং ইউএস যে বিভিন্ন বেসগুলো ছিল সেখানে জিসিসি কান্ট্রিতে, এবং শুধু জিসিসি না, আরও অনেকগুলো কান্ট্রিগুলোতে এসে আমেরিকান বেসের উপরে হামলা চালায় এবং ইসরায়েলের উপরে হামলা চালায়। যুদ্ধ 1 মাসের বেশি চলার পরে এপ্রিলে একটা সিজফায়ার হয়, 2 পক্ষ সম্মত হয়, এবং আলোচনার ভিত্তিতে এটা সমাধানের যে ডিপ্লোম্যাটিক ইফোর্ট সেটা শুরুও হয়, এবং এরপরে বিভিন্ন সময় পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনাটা চলছে। রিসেন্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে গিয়ে যে ইসরায়েল লেবাননে
হামলা অব্যাহত রেখেছে। যদি আমরা সিজফায়ারের কথা বলি, তখন কিন্তু শোনা গিয়েছিল যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে সিজফায়ার হলে অ্যাক্রস দ্য বোর্ড লেবানন এবং ইরান দুটো একই সাথে হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। লেটেস্ট যেটা ইরান বিভিন্ন তাদের যে সংবাদ মাধ্যম আছে সেখানের মাধ্যমে তারা যেটা বিশ্বকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তারা এই যে সিজফায়ার টক্স সেটাকে তারা সাসপেন্ড করেছে, কারণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে। এর পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখতে পেলাম যে গত পরশুদিন ওটাও একটা নিউজ পেপারের মাধ্যমে সরাসরি আসেনি, ট্রাম্প সাহেবের সাথে নেতানিয়াহুর, ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর একটা টেলিফোন কনভারসেশন হয়েছে এবং সেখানে ট্রাম্প সাহেব নেতানিয়াহুকে একটু উঁচু স্বরেই বলেছে যে আর ইউ ক্রেজি, এরকম বেশ কিছু কথাবার্তা সেখানে এসছে, যেটা পাবলিক ডোমেনে লিক হয়েছে, যে তাকে বলা হয়েছে যেন বৈরুতে সে আক্রমণ না করে এবং তার যে সোলজারগুলো আছে সেগুলোকে পিছু হটে। কিন্তু এটার পরপর কিন্তু গতকাল পর্যন্তও যদি আমরা একটু খেয়াল করে দেখি, লেবাননে কিন্তু হামলা বন্ধ হয়নি, লেবাননে কিন্তু এইটা অব্যাহত রয়েছে। তো ফলে ওই যে টেলিফোন কনভারসেশনের যে বিষয়টা সেটা আদৌ কতটুকু সত্যি, বা আসলে যদি সত্যি হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে ইসরায়েল আমেরিকারও যে প্রভাব বা ট্রাম্প সাহেবের যে কথা সেটাও শোনার খুব একটা যে আগ্রহ তাদের আছে বলে মনে হয় না। আরটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এটা ভিন্ন বিষয়। মোটা দাগে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে লেবাননের পরিস্থিতির কারণে, যেটা সবাই বলছে যে এই ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা চুক্তি হওয়ার যে বিষয়টা সেটা অনেকটা আটকে রয়েছে লেবাননের এই যুদ্ধ অবস্থাটা চলার কারণে। ইসরায়েলের কারণেই আসলে আমেরিকা এবং ইরান কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারছে না। হরমুজ প্রণালী, মানে যেটার জন্য আমাদের অর্থনীতি সহ হরমুজ প্রণালীতে যেটা প্রথম থেকে যুদ্ধের যে অবস্থাটা ছিল যে ওরা তো হরমুজ প্রণালীটা ইরান তার পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিনই যে নিউজটা পাচ্ছি যে IRGC মানে ইরানের যে রেভলিউশনারি গার্ড, তারা প্রতিদিনই একটা করে ফিগার পাবলিশ করছে যে 25টা জাহাজ, 30টা জাহাজ, 24টা জাহাজ, হোয়াট এভার দ্য কেসিস, এই পরিমাণ জাহাজ হরমুজ দিয়ে ক্রস করেছে এবং এটার পারমিশন ইরান দিয়েছে। ইন আদার ওয়ার্ডস, যেটা ইরান বারবার বলার চেষ্টা করছে যে এখান থেকে পাস করতে হলে হরমুজ প্রণালী পার হতে গেলে আমাদেরকে টোল দিয়ে যেতে হবে, সেই ধরনের একটা মেকানিজমে কিন্তু একটা মোটামুটি স্ট্যাবলিশড হয়ে গেছে। এবং এইটা যেটা হয়েছে যে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে এইটা কিন্তু সব দেশের জন্য এক্সেপ্ট 1 or 2 কান্ট্রি, সে ফর এক্সাম্পল চায়না বা পাকিস্তান, বাংলাদেশের জন্য কিন্তু একটা টোল তাদেরকে ঠিক করা আছে এবং সেটা তারা কনভেও করেছে বাংলাদেশকে, যে এই পরিমাণ টোল দিয়ে বাংলাদেশের জাহাজগুলো যেতে পারবে, বাংলাদেশ বাউন্ড অথবা বাংলাদেশ থেকে যে জাহাজগুলো যায়। বাট হরমুজ প্রণালীর যে বিষয়টা সেটার এখনো কোনো চূড়ান্ত সমাধান যে ফ্লোটা আগের মতো হবে সেটা এখনো হয়নি। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আপনাকেও ধন্যবাদ।